তো কি নাম বলছিলেন আপনার? আব্দুর রশিদ। রশিদ ভাই, ডাকনাম রশিদ। জি। জি, শুরু করুন একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে আপনার মনে আছে। ছোটোবেলা থেকে আমি যখন একটু বুঝে উঠলাম, আমাকে স্কুল যেতে দিত না, ওই বাপ মা রাখতো। আমার চাচা চাচির ঘরে গেলে পারে তারা বলতো তুই তো এদের সন্তান না, তোরে কিনে আনছে এরকম, তুই এর কথা শুনোস কেন। আমি আবার ওই ছোটোকাল থেকে প্লেট বাটি এটা ওটা আমার মেজে দিতাম ছোটোকাল থেকে, যখন আমি বুঝি। তা আমাকে বলতো তোরা ডাকলে তুই শুনবি না, এগুলো তুই কেন করস। আচ্ছা। তাই আমার ওই এইসব কথা বলে দিত। তা আমার হালকা হালকা স্মরণ আছে। তাই ওই আমার মা যখন ডাকতো যে রশিদ এই জিনিসটা নিয়ে আইতো, আমি বলতাম তুমি আমার মা না, আমি কেন আনবো। তা তখন আপনার মায়ের কি আর অন্য কোনো ছেলে মেয়ে ছিল? জি না, শুধু আপনি ছিলেন? শুধু আমি। কিন্তু আমাকে কিনে নিয়ে এসে, কোত্থেকে কিনে নিয়ে এসে আমি এত জানতে পারিনি। তো আপনি এটা বললে আপনার মা কি বলতো? তবে আমার মা খুব কিছুই বলতো না, খুব করে থাকতো, মুখ করে থাকার পর তখন বলতো তোকে কে বলছি। আমি বলছি যে ওই আমার কাকি আম্মা বললো, ও আব্বু বললো ওরা মিথ্যা বলছে, তুই ওখানে আর যাবি না। তা আমি বললাম যাবো না। তাই ঠিক আছে যাবো না। পরে আবার এরকমভাবে দোকান হাটে বাজারে যে কোনো জায়গায় যাই, গেলে পাজে ওই এরকম কথাবার্তা বলে। জি। যে তোর তো বাপ মা নাই, টাকা পয়সা আছে, তোরে তো কিনে নিয়ে এসছে এভাবে। তা আমি বললাম এভাবে কিনে নিয়ে এসছে, তাই এটা আমি কি করব। আমি তখন ততটা বুঝি না, 2001 সালের ঘটনা। জি। তো তখন ওই আমার সেম আমার চাচা তো ভাই আছে, তাদের ঘরে শুইলাম। শোয়ার পরে আমি টাকা পয়সা কিছুই নেই। বলছে আমার কাছে টাকা ছিল 10,000, তুই টাকা নিছিস। আমাকে পিটাইলো পাতে ওই বাল্ব আসলো ঘরে, বাল্ব লাগাই, লম্বা বাল্ব, বাল্ব বাড়ি দেওয়ার পরে আমি ঠেকাই, আমার এই হাতের এখানে কেটে যায়, মাথায় কেটে যায়। ওহো। যাওয়ার পরে হসপিটাল নিয়ে গেল। ডাক্তারের নাম হলো লুৎফা ডাক্তার। জি। তার এক ছেলের নাম হলো সেলিম, আর এক ছেলের নাম আমার স্মরণ নাই, শামীম, শামীম। ছোটোকাল থেকে আমি চিনি। সেখানে নিয়ে পর সিলি করে দেওয়ার পর আমাকে ওষুধ দেয়। আমি ওষুধ খাইতে পারি না, পর্যন্ত আমি ওষুধ খাই নাই। এখন আমি ওষুধ খাই নাই আল্লাহর রহমতে। তাই ওই ওষুধ খাইতে পারি না। পরে সিলি ওইভাবে আসার পরে ওখানে পরে বাপ মা বলে যে তুই ওইখানে কেন শুতে গেছিস। আমি বললাম যে একসাথে চলাফেরা করি, একসাথে ঘোরাফেরা করি, আমার চাচা তো ভাই এর কাছে শুভ কাটুন। তখন বললো তোরে তো চোর বিলে মারলো, পিটাইলো, তুই তো কিছুই বলতে পারলি না। তা আমি বললাম আমি তো টাকা পয়সা নিই নি, আমি কেন মারলো। তার বললাম আব্বু তোমাকে টাকা পয়সা কম আছে, তোমাকে তো কত টাকা পয়সা। জি। তখন বললো তুই এগুলো বুঝবি না। তখন আমার আব্বু আমাকে ওখান থেকে বাড়িঘর ছেড়ে নিয়ে যায় ফরিদপুর টাউনে। ওকে। টাউনে নেওয়ার পর ওখানে থাকি। ওখানে কিছুদিন থাকার পরে সবাই ওখান থেকে ঢাকা আসে লোক, প্রায় 150 লোকের মতো আমাদের আশপাশে বাসার ঢাকা নিউ সুপার মার্কেটে কাজ করে, বিভিন্ন কাজ, দর্জি কাজ, আপনার ওই ব্লক পেন্ট, এমব্রয়ডারি। তাই 2003 সালে আমি ওখান থেকে চলে আসি। যে আমি তো লেখাপড়া শিখি নাই, কোনো কিছু শিখি নাই, তাহলে আমি কাজ শিখি। তাই নিউ সুপার মার্কেট 3য় তলা আসার পরে আমি ওখানে দর্জি কাজ করি। দর্জি কাজ, আপনার এমব্রয়ডারি, কাপড় সামান, তিনোটাই শিখি। জি। শিখার পরে ভালো ভালো ম্যাডামদের সাথে পরিচয় হয়ে গেল। কোথায় শিখলেন এটা, কোন জায়গাতে? ঢাকা নিউ সুপার মার্কেট 3য় তলা। আচ্ছা, তখন আপনার আনুমানিক বয়স কত হতে পারে, বা কত সালের দিকে এসেছিলেন? এটা 2003 সালে আমি আসছি। 2003 সালে। আব্বা আম্মাকে ওখানে রেখে চলে আসলেন? হ্যাঁ, ফরিদপুর রেখে, টাউনে রেখে চলে আসলাম। আপনার বাবা কি করতো মূলত? বাসা ভাড়ায় থাকে তারা ফরিদপুর টাউনে। বাবা কি করতো? তিনি ছিলেন ব্যাংকের ম্যানেজার। আর মা গৃহিণী? গৃহিণী, বাস ওই পাক শাক করতো, আর আমার নিয়ে ওই বাসার ভিতরে খেলাধুলা। আমি একটু জানতে চাচ্ছি যে বাবা ব্যাংকের ম্যানেজার ছিলেন মানে তো তার মানে আপনার ভরণ পোষণ, লেখাপড়া করার কোনো সমস্যা ছিল না। তারপরেও আপনি কেন এই সব কিছু ছেড়ে চলে ঢাকাতে? আমার ছোটোকাল থেকে কেনার পর থেকে মানে আমার লেখাপড়া করায় নাই, মানে সবসময় আমার ওই মায় আমার কাছে রাখতো। রাত্রে দিন শুইতাম, তখন আব্বু আম্মুর মাঝখানে আমি শুইতাম, আর লেখাপড়া আমার করতে দিত না। ওই চাচা তো বাইরে লেখাপড়া করতে যাইতো, আমার মারতো যে তুই এর ছেলে না, তুই কেন এসছিস, মারা ধরা করতে দেখে আমার আর লেখাপড়া করায়নি। সম্পত্তি আছে, বহুত সম্পত্তি, প্রায় 100 বিঘে সম্পত্তি, 52 শতকে বিঘা, 100 বিঘে সম্পত্তি আছে। তারা 4 ভাই ছিল। আমার আব্বু ওইখানে 52 শতকে বিঘা, আমরা তো জানি 33 শতকে বিঘা। না, 52 শতক আমাদের ওদিকে। আচ্ছা, যশোরই তো? যশোরে 90 শতক, 92 শতক যশোরে, ফরিদপুর 52 শতক। আচ্ছা ঠিক আছে, আমার হিসেব জানা নাই। তো 52 শতকে বিঘার 100 বিঘার উপরে আছে আমার জানা মতে। এবং সেটার আপনার বাবা মানে পালিত বাবা কত বিঘা পেয়েছিল? প্রায় 25 ভাগ হয় নাই। ভাগ হয় নাই, একসাথে ছিল, সবাই মিলে একসাথে ছিল। একসাথে। কয় ভাই ছিল ওনারা? 4 ভাই।
তো আপনি একসময় রাগ করে যে চলে আসলেন বা এই যে ঢাকা শহরে আসলেন, এটা আপনারা মানে ফলো করলো না, আপনাকে যেতে দিল? আমি তো রাগ করে চলে আসছি বাসা থেকে। ওই পাড়ার ছেলেরা থাকে, জানে না আপনি কোথায় আছেন? জানে না, মানে খুব ওই লোকজন ওই জায়গার লোক, আমার যে চাচাতো ভাই হেরা ওই জায়গায় যায়, আমার খুব খেপায় যে তোর বাপ মা নাই আসস কেন, মারধর করে, কয়েকবার মারধর তো করছে। এটার প্রতিবাদ করতো না আপনার মা কিংবা আপনার বাবা যারা? তারা বললে কি বলবে, তারা আপনার বললে খারাপ আমরা- লাগতো? খারাপ লাগতো, তারা কিছুই বলতো না, কাঁদতো খালি। আর এ ছিল হলো ছোট, আর যে আমার যে আব্বু ছিল এ ছোট ছিল, সব ভাইয়ের মধ্যে ছোট ছিল? ছোট ছিল। তাই তখন আমি ঢাকা চলে আসার পরে ই করার পরে নায়িকা শাবানাস আফা এদের সাথে পরিচয় হয়। ওই তারা কাপড় চোপড় ওখানে আনতে যায়। কোথায় কাপড় বানাতেন? ঢাকা নিউজ সুপার মার্কেট 3য় তলা। আচ্ছা। শাহনাজ আফা আসে আমাদের দোকান, কাস্টমার হয়। আমি খুব ছোটো ছিলাম, খুব আদর করতাম। আর এক মান্না আফা ছিল, এর বাড়ি ছিল সিলেট, চুল ছিল খাটো খাটো। এ 4000 লোক বাহিরে যায় পরীক্ষা দিয়েছিল, আমেরিকা না কোন জায়গায় আমার স্মরণ নাই। তাই 4 জন পাশ করছিল, সে তখন পাশ করে। আচ্ছা। পাশ করার পরে খুব ভালো জানে আমার মান্না আফা, তার বাবা ছিল জজ। এই টেইলর মাস্টারের এখানে কাজ পেলেন কিভাবে? কাজ পেলাম আমি আর ওই এলাকার ছেলের সাথে, আমাদের এলাকার লোক থাকে ওখান থেকে, তাদের সাথেই মারছি। আচ্ছা। যে বলছে আমার মা বাপরে বলবি না, আমি চলে যাব। আচ্ছা। তা বলছে ঠিক আছে বলবো না। পরে এখানে এসে কাজ শিখি, টেলার্সের লেডিস ফাংশনের কাজ শিখি, লেডিস। পরে সাথে এম্বোটারি, আপনার ওই কাপড় ছাপান, ব্লু পেন। ওখানে তো অনেক আরামে ছিলেন, এখানে এসে কাজ করছেন, কষ্ট লাগতো না? ছোট মানুষ। খুব, আমার তখন মনে করেন যে আসছি, ওই যে মারধর করে চাচাতো ভাইরা, শহরে বাড়ি থেকে শহর গেছে, তারপরে ওখানে যে মারধর করে, শহরে গিয়েও মারধর করে? মারধর করে। আমার ছেলে বড়, তারা চাইতেছে যে এই যদি বড় হয় এই সম্পত্তির পুরো ভাগ পাবে। কত কত সম্পত্তি আছে, এক এক বিঘে 15-20 লাখ টাকা যাবে, এরকম আছে। আচ্ছা আচ্ছা। এই জমি জমার জন্য যে মানে ফরিদপুর শহরে এসে মারধর করতো? মারধর করতো। বলতো যে না, আমার চাচাকে আমার যে আব্বু ছিল, আমার চাচা বলতো যে আমার ছেলে আছে, আমার ছেলে তুই নিলে তুই পারিস, আমার ছেলেকে তুই ছেলে বানালি সমস্যা কি? আমার চাচা বলতো। আচ্ছা আচ্ছা, মানে আপনার বাবাকে, পালিত বাবাকে এটা বলতো যে আমার তো ছেলে আছে, তুই আমার এক ছেলে নিস না কেন, আমি তোকে দিয়ে দিলাম এই ছেলে, তুই বাইরের থেকে ছেলে কেন কিনে নিয়ে এসে তুই মানুষ করছিস, আর একজনের সন্তান, এই সন্তান কার তুই জানোস? ওই সে বলে আমি তো আনছি কিনে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো এই কথা বললে পরে আর তো আপনি বাবা মাকে জিজ্ঞেস করতেন না যে কোথা থেকে কিনে নিয়ে আসছো আমাকে? বললে আমাকে কখনো বলে নাই, আমি বহুত প্রশ্ন করছি। পরে আমি রাগ করে চলে আসার পরে ঢাকা এখানে ভালো পরিচিত হয়ে যায়। তা ওই মান্নাফা ম্যাডাম বাহির থেকে আমার জন্য পোশাক নিয়ে এসে, তখন তিনি জানেন না যে আমার মা বাপ নাই, এরকম ঘটনা। পরে আমার জন্য বাহির থেকে বহুত পোশাক কিনে এসে, তখন সে 60টা 70টা 100টা ড্রেস পর্যন্ত বানাইতো, বাইরে নিয়ে যেত। আচ্ছা। তখন ওই বাসা থেকে কুরবানি আইলি ফাদে রুটি মাংস বুনাই নিয়ে আসতো। তো আমি ছিলাম 5 বছরের মতো লেগে, ভালো রিলেশন হয়ে যায়। তো আরও ম্যাডাম ছিল, বহুত ম্যাডাম ছিল। আর একটা ম্যাডাম ছিল বিউটি বিশেষ, হিন্দু ছিল, ফার্মগেট তেজগাঁ থানার সাইডে ওখান থাকতো। তার বাসায় দারোগানও, গেট দারোগানও ছিল 3-4টে। তো আমি ওখানে ওই ম্যাডামের বাসায় যাইতাম, ফোন করে আমার বলতো, আমার ওই মালিকরে বলে যেত যে না রশিদকে ড্রেসটা দিয়ে পাঠাই দাও। তার 2টা ড্রাইভার ছিল। জি। তার ওয়াইফ, ওই ম্যাডাম এক গাড়ি নিয়ে চলতো, তার হাজব্যান্ড এক গাড়ি নিয়ে চলতো। তাই আমি তখন ওই বাসায় গেলে 1500-1500 টাকা দিয়ে দিত পকেট খরচ। আমি আবার কী করতাম, ওখান থেকে 5 টাকা দিয়ে, তখন 5 টাকা ভাড়া ছিল, ফার্মগেট যাই নামতাম, ওখান থেকে এক সিএনজিটি বলতাম বাইরে গেটে থেকে যে আমার ভিতরে নামাই দিবা, কত নিবা? 50 টাকা। তাই ওখান গেলে বলতো রশিদ সাহেব আসছে, কল দিয়ে বলতো উপরে। তাই বলতো ঠিক আছে, বলতো সিএনজি নিয়ে আসছে, কী করবো? তাই বলতো যে ঠিক আছে তুমি উপর বাড়াই দাও। গেলে হয়তো বলতাম ম্যাডাম আমি তো সিএনজি নিয়ে আসছি। তাই বলতো ঠিক আছে, সিএনজি তো আপ ডাউন জাম, তাহলে তো 200-300 টাকা ভাড়া লাগবে, তুমি যাও 1000 টাকা নিয়ে যাও। আমি কিন্তু 50 টাকা ভাড়া দিয়ে নিয়ে যেতাম। পরে ওখান থেকে আমি সিনেমা দেখতাম। আচ্ছা। ওই টাকা দিয়ে সিনেমা দেখতাম, পরে যাইতাম আবার আমার নিউ মার্কেট, মানে কি ঢাকা নিউ মার্কেট? ঢাকা নিউ সুপার মার্কেট। আচ্ছা আচ্ছা, এই যে নীলক্ষেতের পাশে, যেটা নীলক্ষেতের পাশে। জি। আচ্ছা, কি দোকানের নাম ছিল? দোকানের নাম ছিল ঢাকা রাজধানী, আর কি রাজধানী বলতো, রাজধানী টেইলার্স। রাজধানী টেলার্স ছিল। আচ্ছা। তিনি এখন নাই, তিনি মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। তো তখন ওখানে করার পরে এরকমভাবে কিছুদিন গেল, যাওয়ার পরে তিনি মোবাইল কিনলেন প্রথম। কে মোবাইল কিনলো? এই আমার যে মালিক। আচ্ছা। তিনি মোবাইল কিনলেন, মোবাইল কেনার পর 4000 টাকা কত টাকা সিম কিনলো, আর ওই নোকিয়া মোবাইল কিনলো। মোবাইল কেনার কিছুদিন পরে আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর নাম্বার দিয়ে আসলাম। আমার বহুত বকলো
যে তুই তো আমাকে সম্পত্তির অভাব আসেনি, টাকা পয়সার অভাব আসেনি, তুই কেন গেছিস? আমি বলছি মা তুমি তো আর চিরদিন থাকবা না, আব্বু আম্মু চিরদিন কারো থাকেন। তা আমি যখন বিয়ে শাদি করবো করবো আমার একটা সংসার হবে, মানে আমার ওই মাস্টার তিনি আমার বুঝাইতো এরকমভাবে বলবি তোর আব্বু আম্মুর যদি না আসতে দেয়। টেইলর মাস্টার টেলার মাস্টার বলতো। টেইলর মাস্টার কি সব ঘটনা জানতো যে আপনি পালিত, হ্যাঁ জানতো, তিনি বাইরে ওই এলাকা ছিলেন। আচ্ছা। পরে আমার বুঝাই দেওয়ার পরে আমি যাই বললাম যে যখন তোমরা বৃদ্ধ হয়ে যাবে আমি তোমাদের কী খাওয়াবো, তখন আমি বিয়ে শাদি করবো, আমার তো বাচ্চা কাচ্চা হবে। তাই বললো যে বাচ্চা কাচ্চা তো হবে, কথা ঠিক আছে, তাইলে ঠিক আছে তুই যাই কাজ যখন করতিস তাই করা তো থাক। পরে আমি এই কথা বলে ফের চলে আসার পরে কিছুদিন পরে ওই তখন 10 টাকা আমি লেট নিত, আমার মাস্টারের মোবাইলে কল আসছে যে রশিদ আছে ওখানে, করছে আমার ওই চাচা। বলছে হ্যাঁ আছে। বলছে ওর আব্বু আম্মু তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কীভাবে? বলছে ওই টিরাকে ধাক্কা দিয়ে ওই পাশে লিখছে, টেপাখোলা লিক আছে, নাম করা লিক, ফরিদপুর টেপাখোলা লিক। ওই তখন শহরে না, ওই আমার যেখানে মানে দেশের আঞ্চলিক বাড়ি তখন ওখান থেকে। পরে আমার ওই চাচা তো ভাই, আমার চাচা আর 2-3টা ছেলে ইরিদানের বুলুক করে, ওখানে একটা মেশিন ফিট করা ছিল, ওই জায়গায় একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে আমার নিয়ে যায়। তাই ঘরের ভিতরে নিয়ে গেলে পদে আমার মারধর করে যে করে তুই এখান থেকে চলে যাবি, আর যদি না আর একটা ছেলে আসে মারে, ওর সাথে একসাথে ঘোরাফেরা করতাম। তাই কয় কি যেন ঘর আটকায় না, ওর মুখ দেখলে আমি ওরে মারতে পারবো না, ওর মুখ দেখলে আমার মায়া লাগে, ওরে মারতে পারবো না আমি। পরে ঘর আটকায় হালকা অন্ধকার, পরে মারধর করে লাঠি দিয়ে, আমার হাত থায় পিছন বান্ধা। আমি ওকে বলি তুই আমার ধর্মে বাপ, তাও তুই আমার মারিস না। প্রচুর বাইরে নেই। পরে আমি বলি যে আমাকে আমি তখন শুধু পানি চাই। তাই একজন বড় করেছিল, ও বলছে পানি দিস না, পানি দিল কিন্তু এখন তিনি মারা যাবে। বলছে ও এখন মারা যাবে যদি পানি দিস। তাই তখন পানি দেয় না, পানি দিয়ে এটা না দিল বাদে আমার সারা রাত তখন বাইন্ধে রাখে, গরম, প্রচুর গরম, ইরিদানের বুলুক চারপাশ দিয়ে পাটের ক্ষেত। পরে ওই দরজার কাছে যাই আমি শুয়ে থাকলে সকালবেলা আইসে সেরে ওই মেশিনে গোসল টোসল করে আমাকে 5,000 টাকা দেয়। টাকা দিয়ে বলে তুই এখান থেকে চলে যাবি, জীবনে আর এদিকে আসবি না যদি বাঁচতে চাস। এই কথা বলে আমি আমি দৌড়ে পাট খেতে বেরোতে। তখন ওই চাচা আসে, চাচার হাতে পাখি মারা না কি মারা বন্দুক যিনি থাকে, তখন ওই আমার দৌড়েন দেখে তিনি গুলি করেন, গুলি করলে আমার এই জায়গাতে গুলি লাগে, এই পায়ে হ্যাঁ এখান থেকে গুলি লাগে। ওই গুলিগুলো ওই লুৎফার ডাক্তার বাই করে, ওই সেই পরিচিত ডাক্তার আমার আব্বু আম্মুর। আপনার খোঁজ পাই কিভাবে? গুলিটা লাগলে আপনি কি করেন? ওই গুলিটা পাটক্ষেতের ভিতরে ঢুকছিলেন? পাটক্ষেতের ভিতরে আমি ঢুকছি, ওখান থেকে দৌড়ে চলে যাই। আচ্ছা, চলে যায় ওই যে ডাক্তার, গ্রামের ডাক্তার ছিল লুৎফার ডাক্তার, তার বাসায় যাই আমি। আচ্ছা। তার ছেলে হলো শামীম, বললাম পরিচিত। ওই শামীমের বাড়ি যায়, শামীমের বাড়ি যায় ওঠার পরে ওই আমাকে তিনি করে ওই গুলি বাই করে দেওয়ার পরে বলছে কেমনে হয়েছে? তাই আমি বললাম যে এরকমভাবে তো আমার তো চাচা গুলি করছে। বললো তাই তুই এক কাম কর, তুই শহরে যখন থাকস শহরে চলে যাস, তুই এদিকে আসিস না, সমস্যা হবে। তিনি আমাকে বুঝাই বলার পরে আমি চলে আসলাম শহরে আসার পরে শুনি যে এরা এই জায়গায় আসবে, এরা জানে, খোঁজ পায়, সব কিছু জানে যে আমি নিউ মার্কেট থাকি। এখান থেকে আমি পালাই, আবার নিউ মার্কেট থেকে পালাই যাই, যে এখানে তো আমার হামলা হবে। ওই জায়গায় জানানো হয়েছে। আপনাকে যখন কিনে নিয়েছিল আপনার জানা আছে কিনা, মানে বা এরকম কোনো কিছু জেনেছেন কিনা যে কাগজপত্র করে নেয়া বা আপনি যে তাদের সন্তান, এরকম কোনো কিছু কি করেছেন? কোনো কিছুই জানি না, কিন্তু ছিল কিনা না ছিল এটা তো ওই ঘরে ছিল, ঘর তো তখন ভেঙে ফেলাইছে। আচ্ছা। এস পর্যন্ত আমি জানতে পারিনি যে আমার বয়স কত, আমি কোত্থেকে এসেছি, কীভাবে এসেছি, খালি এতটুকু জানি, এলাকার মুখে শুনছি যে তোকে কিনে আনছে, কোত্থেকে আনছে তা বলতে পারিনি। আচ্ছা, তো নিউ মার্কেট থেকে আপনি পালালেন? তারপর নিউ মার্কেট থেকে চলে এলাম জাহাজে গেলেন কিভাবে? জাহাজে গেলাম আশুগঞ্জ, এখান থেকে আশুগঞ্জ গেলাম। এখান থেকে আমার পকেটে টাকা নেই, নিউ মার্কেট থেকে পালাইলাম যে এরা আসতেছে, তাই আমি না বলে, মালিককে না বলে পালাই গেলাম। পালাই যাওয়ার পরে এখন সাইদাবাস থেকে বাদ যায় না, সাইদাবাস আমি যাব কীভাবে? তাই ওই নীল ক্ষেতের ওই জায়গা থেকে একটা রিক্সায় একটা ম্যাডাম ওঠে, বৃষ্টি চলে তখন। তা ম্যাডাম উঠলে আমি রিক্সার পিছনে উঠি, যে ওই ম্যাডাম বলে যে সাইদাবাদ যাবেন, ওই রিক্সাওয়ালা বলে হ্যাঁ যাবো। তাই আমি ওই রিক্সার পিছনে উঠলি ফাঁদে কিছু দূর গেলি ওই ভার্সিটির হোস্টেল আছে, ওই জায়গা থেকে একজন বলে ওই পিছনে ছিনতাইকারী করছে। তাই এই কথা বলে ওদের রিক্সা থাকে, আমি দৌড় দেয় না, আমি তো আমার তখন টাকা নাই, আমি সাইদাবাদ যাবো, ওখান থেকে মানে
আশুগঞ্জ যাবো বলছে, এরকম এরকম আশুগঞ্জ গেলি জাহাজের চাকরি পাওয়া যায়। আমাদের ওই জায়গায় সে চাকরি করে আসছে, সে গল্প করছে নিউ মার্কেট থেকে। তাই আমি ওখানে যাবার জন্য প্রোগ্রাম নিয়েছি। তারপরে ওই ভার্সিটির পোলাপান ভিতর থেকে কলেজের পোলাপান আসলো, ভার্সিটির পোলাপান এসে খুব মারধর করলো, ভিতরে নিয়ে গেলো, নিয়ে এসে আমার হাত বাঁধে পাক করে তখন চলা আছে আমের চলা এইসব চলা দিয়ে বাইরে এসে প্রচুর বাইরে আমাকে নীলক্ষেত যে থানায় দিয়ে দিল। তাই থানায় দিয়ে কত সালের ঘটনা এটা মনে আছে? এটা 7-এর 2007 সাল। এই 7 সালে। আচ্ছা, 7 সালে তখন এই ইউনিভার্সিটি ছিলাম এরা পিটালো। ইউনিভার্সিটির ছেলেরা বললো যে তোদের জন্য আমাদের নাম খারাপ হয়, ছিনতাই করস তোরা, নাম পরে যে ভার্সিটির ছেলে পেলে ছিনতাই করে। আচ্ছা, বলে পেটালো। হ্যাঁ, পিটাই, হাতও বাঁধছে পিটাই, তো পিটাই দিয়ে এখানে থানায় একটু ইন্টারাপ্ট করি প্রিয় শ্রোতা, মাফ করবেন। দেখুন, এই যে এই ছেলেটাকে আপনারা পেটালেন, তার পেছনের কারণটা এটা যে আমরা অনেক বেশি পরিমাণের খুব বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়ে রাস্তায় বেরোলে এই চিন্তাকারীদের দ্বারা, যে কারণে হয়তো বা রাগটা উঠেছে এর ওপরে। কিন্তু এই যে একটা মানুষকে আমরা মানলাম, ইন্টারেস্টিং বিষয় না যে আজকেই যে রশিদকে আপনি এই মুহূর্তে জানলেন, এই রশিদকে আপনি যখন ধরলেন, বা মানে আমি আপনি করে সম্বোধন করছি যে এই কারণে যে যারা শুনছে তাদের মধ্যে হয়তো নিশ্চয়ই অনেকে এরকম আচরণ করেন, সঙ্গে সঙ্গে যদি জানতে পারতেন যে রশিদের ব্যাকগ্রাউন্ডটা কী, যদি চমৎকারভাবে ফুটে উঠতো আপনার চোখের সামনে, তাহলে কি আপনি ওর গায়ে হাত তুলতে পারতেন না? কারণ আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে সেটা সম্ভব ছিল না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষেরই এরকম হার্ট টাচিং একটা ব্যাকগ্রাউন্ড আছে। সুতরাং কোনো মানুষের সাথে খারাপ আচরণ করার আগে আমাদের একটু ভেবে নেওয়া উচিত যে মানুষটাকে আমি মারতে যাচ্ছি বা যে মানুষের সঙ্গে আমি খারাপ আচরণ করতে যাচ্ছি, এই মানুষটার জীবনে হয়তো এমন কোনো গল্প লুকিয়ে আছে, বা এই মানুষটা হয়তো জীবনে এমনভাবে বড় হয়েছে যেটা জানলে আমার তার প্রতি মায়া হবে, দয়া হবে। আর তখনই দেখবেন যে নিজের মধ্যে একটা অদ্ভুত রকমের চেঞ্জ চলে আসবে, এবং আপনি ওই ছেলেটার সঙ্গে বা ওই মেয়েটার সঙ্গে আপনি খারাপ আচরণ করতে পারবেন না। এরপরেও যদি না আসে, এবং আপনি যদি ধর্ম অনুসারে চলেন, আপনি যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে এইভাবে নিজেকে কাউন্সেলিং করতে পারেন, যেটা আমি মাঝে মাঝে করি এবং আমার খুব ভালো কাজ দেয়। সেটা হলো, আপনি যার প্রতি খারাপ আচরণ করতে যাচ্ছেন সেই মানুষটি বা সেই ব্যক্তিটিও কিন্তু আল্লাহর সৃষ্টি। আপনি জাস্ট এই ব্যাপারটা যদি আপনি নিজের মধ্যে কাজ করানো শুরু করেন, আপনাকে যেমন আল্লাহ তৈরি করেছেন একইভাবে ওই মানুষটিকেও আল্লাহ তৈরি করেছেন, সে যতটাই খারাপ হোক না কেন আপনার কাছে, আপনি দেখবেন যে মুহূর্তের মধ্যেই আপনার সাইকোলজিটা চেঞ্জ হয়ে গেছে, এবং আপনি তার সাথে রাগ করে যে খারাপ ব্যবহারটা করা সেটা আপনি করতে পারছেন না। মানে প্রথম পর্যায়ে আমরা যদি নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলি, তারপরে অটোমেটিক্যালি ব্রেন কাজ করতে থাকে, তখন যৌক্তিক আচরণটা চলে আসে। জি বলুন, আপনার প্রতি আপনাকে মারছিল তখন? হ্যাঁ, তখন মায়ের আমাকে ওই নীলক্ষেত থানায় নিয়ে যায়, নিয়ে গেলে তারা কেস নিতে চায় না, বলছে সেটা তো খুব হাল খারাপ, পরে আমাদের সমস্যা হবে। ও মানে খুব বাজে অবস্থা করে ফেলেছে। বাজে অবস্থা, খুব মারধর করে। পরে বললো তো হাল খারাপ, আমাদের সমস্যা হবে। থানার পুলিশ বললো, বলার পরে বললো না আপনি রাইখা দেন। রাইখা দেওয়ার পরে আমার ভিতর ঢুকেলো, ঢুকানোর পরে উকিল এলো। উকিল? এর ভিতরে আমি পরিচয় দিলাম যে আমি ঢাকা নিউ সুপার মার্কেট কাজ করি, অমুক জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখেন। এর ভিতরে 2টা ভার্সিটির ছেলে গেছে ওই জায়গায়, যাই বলছে এরকম এরকম রশিদ নামে যে ছেলেটাও তো ছিনতাই করছে, ছিনতাই করে ধরা খাইছে, আমরা থানায় দিয়ে আসছি। আমার মালিক বলছে। তো আমার মালিক ওই জায়গায় গেছে, মালিক যায়, সে বললো কি ঘটনা কি? আমি বললাম এরকম এরকম, আমি তো সাইদাবাদ যাইতে চাইছিলাম, এই জন্য রিক্সার পিছনে হচ্ছে, এরা পিটাই করছে। তাই এই কথা বলার পরে আমার খানা দানা সে দিয়ে গেল, তার যথেষ্ট করলো। দেওয়ার পরে আমার তারপরের দিন কোর্টে চালান করে দিল। কোর্টে চালান করে দিলে এক উকিল আমাকে ছাড়াই মনে হয় 1400 না 1500 টাকা নেয়, উকিল ছাড়াই আমার রিক্সায় করে নিয়ে আসে এই জায়গা নিউ মার্কেট নিচতলা নিয়ে এসে নিয়ে গেলি। ওই টাকাটা কে দেয়? টাকাটা ওই আমার মালিক বহন করে। বহন করলে বলো যে তোর কী সমস্যা? বললাম যে আব্বু আম্মু মারা গেছে, তা তো জানেন? কথা জানি। আমি বললাম আমার চাচা তো বাইরে, তো আমার মাইরে ফেলাবে আমি যদি এই জায়গায় থাকি, তারা ঠিকানা পাই গেছে, সব জানে তারা। তাই বললো তাই ঠিক আছে, তুই কী করতে চাস? আমি বললাম আমি তো জাহাজে যাইতে চাই। তো জাহাজে যাইতে তুই, ও বললো তুই আমাকে কেন বললি না? তুই এইভাবে কীভাবে যাবি? তুই টাকা পয়সা নিয়ে যাবি না? তখন আমি প্রোডাকশনে কাজ করে যাই। আচ্ছা, মাসে 7,000 8,000 10,000 তখন এরকম খামি। রমজানের সিজনে একটু বেশি পড়ে। তবে টাকা দিলে পরে আমাকে 5,000 টাকা দেয়, বলছে তুই 5,000 টাকা পাবি, তো টাকা নিয়ে যা। তিনি খুব ধর্মীয় ছিলেন, নামাজ পড়তেন পাঞ্জিগানা, এক মায়ের এক ছেলে। তাই ওই শহীদ ভাই আল্লাহ তার বেস্ত নষ্ট করুক, তিনি মোটরসাইকেল কিনে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন
টেলার্স মেলার সব বন্ধ হয়ে গেছে বোধহয়, বন্ধ হয়েছে না হয়েছে এখন আমি জানি না, কিন্তু অ্যাক্সিডেন্ট করে তিনি মারা গেছেন এটা আমি জানি। তখন আমি চলে গেলাম ওই জায়গায়, ওই জায়গায় যাই সেরে আশুগঞ্জ যাই সেরে নামার পরে বৈরে পার নামার পরে আমি জাহাজে যে গেলাম যে ভাই চাকরিতে নিয়ে যাবে, বললো হ্যাঁ লস্কর পদের লোক লাগবে। তাই বললো তোমার কেতা বালিশ, আমি তো বললাম আমার তো কেতা বালিশ নাই। তাই অন্য এক লস্কর নাইমে যাবে, তাই বলতেছি ঠিক আছে আমার কেতা বালিশ দিয়ে যাইতেছি আর তুমি এখানে থাকো। পরে ওর কেতা বালিশ রেখে দেওয়ার পর আমি ওই জায়গায় চাকরিতে গেলাম, আপনি ছালুডিঘাট পাথর আনতে গেলাম প্রথম টিপ। পাথর আইনে এরকমভাবে চলতেছে, তার ভিতরে জাহাজের লোকজন বলে যে 1 বছর হয়ে গেছে তুই ছুটিতে যাস না কেন, যে তুই ছুটি নিস না, ছুটিতে যাস না, তুই কি খুন টুন করে আইসা নাকি? আমি বললাম এই বয়সে আমি খুন করবো কীভাবে? বললো তাই তুই যাস না কারণটা কি? জাহাজের কাজটা কি ছিল? কাজটা লস্কর পর্যায়ে মনে করেন যে ওই ডিউটি করতে হতো রাত্রে, চুরি টুরি করে কিছু না নিয়ে যায় এই জন্য। ও আচ্ছা আচ্ছা। পরে এরকম লাইন চলার পরে 1 বছর কেটে গেল, কেটে যাওয়ার পরে ঈদ বোনাস পাইলাম, টাকা পেলাম প্রায় সব মিলে 60,000 মতো সারা বছরে? সারা বছর 60,000 টাকা। এর ভিতরে তো খরচ করছি, প্রচুর টাকা খরচ করছি। প্রত্যেক দিন কিনে নামলে সিঙ্গারা পুরি এগুলো তো আছে। তাই আমি খুব একদিন কান্দা করছি রাত্রি, যে আমার জীবনটা কি, আমি কি করব। খুব কান্দা করছে মোরে মাস্টার নোয়া খাইলে হে নাইমে আছে, জাহাজের মাস্টার যে তো কিতা হয়েছে, আমি কই কিতা হয়েছে, আমি কই তো হয় নাই কিছুই, আমার এমনি খুব কান্দা পাচ্ছে। পরে ও আমাকে বলে তুই বল তোর সমস্যাটা কি? আমি বললাম এমনি না, আমার তো আব্বা আম্মু নাই, আব্বা আম্মু মারা গেছে, ওর শুধু মাস্টার ঠুন বললাম। তো মাস্টার ঠুন বলার পরে মাস্টার খুব আমার করলো। পরে তারপর থেকে আমার কোনো কিছু বলতো না, কিনেরে গেলি বাদে চা খাওয়াইতো, সিঙ্গারা পুরি, মানে মাস্টাররা এগুলোর উপরই বেশি। কিনারে নামলি বাদে খানা দানা এদের চলবি। তা কিনের গেলি বাদে আমার নিয়ে বহুত কিছু নিয়ে আসতো তিনি, ওই 2টা আঙ্গুর ফল নিয়ে আসতো, আপেল টাপেল কিনে নিয়ে আসতো। 2007 সাল ওখানে পার হয়ে যায়। পরে 7 সাল পার হয়ে যাওয়ার পরে আমি 8 সালে একটা জাহাজে উঠি, তিতাস টু হিন্দু মালিক। তিনি খুব ধর্মীয় ছিলেন, হিন্দু মালিক। রমজান আইলে পাতে পুরো ইফতারির খরচ, আপনার এই কোরবানি আইলে বকরি টকরি সব কিনে দিত। বলা যেত না তো আমরা কোরবানি করবো, বলতো যে না আমরা তো খাসি খাবো। তো তখন তিনি টাকা দিত 5,000 7,000 এরকম টাকা দিত। তিনি হিন্দু মালিক, তিনি বুঝেন সব কিছু। তাই তিনি প্রশ্ন করালো যে আপনি ও জাহাজ ডগে উঠলো, বললো জাহাজের কী নাম দিব? তাই বললো যে তিতাস টু দেও। ও আর উপরে কি লেখা হবে, আপনি কি হিন্দু কিছু লেখা হবে না মুসলমান? বললো না না আমি তো জাহাজে থাকবো না, তোমরা থাকবো, তোমরা মুসলমানেরই লেখো। আল্লাহু লিখে দিলাম, পরে রাসূলুল্লাহ সাল্লাম সব কিছু লেখা হলো। বললো তোমরা থাকবো জাহাজে, তোমরা নামাজ কালাম পড়বো, আমার কেন হিন্দু হিসেবে পালন করবা তোমরা? অনেক ভালো মানে। হ্যাঁ, তিনি বহুত ভালো ছিল। তাই তিনি ওই নাম লেখাইলো। নাম লেখানোর পরে এর ভিতরে চলে গেলাম নওয়াপাড়া, যশোর নওয়াপাড়ার টিপে যাওয়ার পরে বাজার সদাই আমি করি সম্পূর্ণ। আমি লেখাপড়া জানি না, এখন পর্যন্ত আমি লেখাপড়া জানি না, কিন্তু বাজার সদাই যত যা আছে সব আমি করি। কিভাবে? যেমন টাকা নিলাম আমি 25,000, আমি খালি এটা হিসেবে করি 25,000 ভিতরে কত টাকা ভাঙলাম আর কত টাকা লোকজনে দিলাম, খালি এইটুকু বুঝাই দিই। তাছাড়া কি কিনলাম, মাংস 1-2 টাকা, মানে 1 2 10 15 20 এগুলো তো হিসাব টিসাব বোধহয় পরবর্তীতে শিখেছেন নাকি শেখেন নাই? হিসাব আমি সব পারি, হিসাবে সমস্যা নাই, কিন্তু আপনার ওই অক্ষরজ্ঞান লেখাপড়া এগুলো শেখেন নাই? লেখাপড়া শিখি নাই, আমি লিখতে পারি কত টাকা কত সব পারি। এগুলো শিখেছেন কিভাবে? এগুলো নিজের ব্রেনটে। আপনি যে কোনো ভাষা, আপনি হিন্দি কন 24 ঘন্টা হিন্দিতে বাত করতে পারবো। তারপর আপনার উর্দু, এগুলো আল্লাহর রহমতে যে কোনো শিখলে আমার মাথায় এটা কাজ করে, দ্রুত কাজ করে। আচ্ছা ঠিক আছে। বাজার বলতে কি জাহাজের লোকজনের বাজার? জাহাজের লোকজনের পুরো বাজার, পুরো দায়িত্ব জাহাজের লোকজনের। তখন আমি এগুলো করার পরে বাজার টাজার করি। পরে এক দোকান থেকে, মুদির দোকান থেকে সবসময় মাল নিই। তার একটা মেয়ে আছে 17-18 বছর বয়স হবে, ওই দোকানে আসতো মাঝে মাঝে। তার 17-18 বছর বয়স, আমার সিনিয়র। তখন ওই মেয়েটা কিডন্যাপ হয়। তাই আমি দোকানে যাই আসি। তাই আমার আবার ছোটোকাল থেকে আউট নলেজ আছে। পরে যখন যাই আসি তখন ওই খুব কান্দা করছে, আর ওই 10 লাখ টাকা চাইতেছে যারা কিডন্যাপ করছে। তা
ডাবল স্পিকার দিয়ে আরও লোকজন আছে, বলছে থানায় গেলে তোর মেয়ের লাশ পাবি, দর্শন করবো, এরকম বহুত কিছু বলতেছে, যে 10 লাখ টাকা নিয়ে তুই অমুক জায়গায় আসবি, এসে টাকা দিবি। ও একটা ঠিকানা বললো, তাই একটা ট্রেনের শব্দ শুনতেছি আমি, ওই যে কথা বলতেছে ওই মোবাইলে। তাই আমি 20 মিনিট পরে ওই ট্রেনটা দোকান থেকে বেশি দূর না, ওই জায়গা থেকে ট্রেনটা যাইতেছে। ওকে, তখন আমি বললাম যে ভাই, তাহলে কাছাকাছি আছে। হ্যাঁ, তখন বললাম যে দোকানদারে বললাম যে ভাইয়া মোবাইল কথা বলছেন কতটুকু টাইম হয়? বলছে 15 মিনিট। 15 মিনিট কথা বলছেন, কয় মিনিট? বলছে 5 মিনিট। আমি বললাম তাহলে 20 মিনিটের ভিতরে এই লোক আছে। বললো কীভাবে? আমি বললাম ট্রেনের শব্দটা শুনছি আমি, ওই ট্রেনটা এখন এসে পৌঁছেছে এদিক থেকে। ওর ব্রেনটা কত শার্প। তখন বললো যে কী করতে হবে? আমি বললাম যে তখন আমি মানে খুবই বললাম যে স্ট্রং। আমি বললাম যে 8-10 জন লোক যান, খুব স্যাম্পল পোশাকে, কোনো প্যান্ট শার্ট কোনো কিছু হবে না, লুঙ্গি টুঙ্গি পরে যাবেন। কি হারাইছে? আমাদের বড়ি খাসি হারাইছে, কি একজন মুরগি হারাইছে, এই কথা বলে ওই এখান থেকে 20 মিনিট আগে ট্রেনটা কীরকম লাইন ধরে চলে যাবে। হ্যাঁ, এরকম গতিতে আমরা একটা গাড়িতে উঠলাম। আমিও সাথে গেলাম বাজার টাজার দিয়ে। আরেকজনে বললাম তুমি পাকটাক করো, আমি একটু আসতেছি। তখন আমি সাথে যাই সেরে খোঁজা তাল থাকে। মেয়েটার আগে আমি চিনি, ওই বাজারে দোকানে আসতো, ওখানে চিনলাম কীভাবে? একদিন বললো কি যে না আবু একটা দোকানে আর একটা লোক ছিল কর্মচারী, তারে বলছে একটা কলম দাও। তাই কলম দিছে, তুই ছিলেন হইলো বোরকা পরা। তাই বলছে এই মনি তুমি টাকা দিয়ে যাও না। তার আব্বু বলছে কয় আব্বু আমার চিনেন নাই। তখন বলছে যে আজকালকার কি জামানা, টুনা বললি মেয়ে কোনটা মা কোনটা কিছুই বোঝা যায় না। দোকানদার বললো এই কথা তার মেয়ের, যে আজকালকার কি জামানা, যে টুনা বললে ওদের মেয়ে কোনটা মা কোনটা কিছু বোঝার কাজ নেই। পরে তিনি যাওয়ার পরে আমরা ওখানে গেলাম, যাওয়ার পরে খুঁজতে শুরু করলাম রেল সাইডে দিয়ে, মানে গরিব ধরনের বস্তির মতো কিছু বাড়ি আছে, প্রায় 15-16টা বাড়ি। বললাম এই জায়গা থেকে একজনে ওদিক থেকে স্টার্ট করেন, যে আমাদের একটা বকরি কিনছিলাম, বকরিটা ছুটে গেছে, আপনাদের এই জায়গায় আছে নাকি, কিংবা ভ্যান থেকে নামিয়ে গেছে, বকরিটা পাইতেছি না, এই কথাকে স্টার্ট করেন। তাহলে বলবো যে এই এলাকার লোক যদি কেন যে আমার বকরি হারিয়ে গেছে, তাহলে বলবেন এই এলাকা তো তোমার বাড়ি না, তোমার বকরি হারালো কেমন, সমস্যা হবে। বললেন যে আমি ভ্যান থেকে কিনে নিয়ে এসেছিলাম, ভ্যান থেকে এটা আমি শিখে দিলাম। তাই শিখে দিলে পাতে 8-10 বাড়ি পরে যায় সেরেই ওই মেয়েটাকে পাওয়া গেছে ঘরের ভিতরে, মানে কথা বলতেছে। মানে এটা হে চাইল ছিল মেয়েটা হলো লাইন করতো, টাকা নিয়ে ওরা দুজন ভাগবে, এটা ছিল প্ল্যান। কিন্তু বাইরে থেকে সৈন্য টন্য সব নিয়ে গেছে। মেয়ের ছেলেটা শিখিয়ে দিতেছে যে আমরা তো এই স্বর্ণ মনে দিয়ে কয়দিন খাবো, তাই তোমার বাপের তো প্রচুর টাকা, বাড়ি আছে 3 তলা, তাই 8-10 লাখ টাকা আমরা, মেয়েটাকে বলছে 8-10 লাখ টাকা হইলে বাদে আমরা ঢাকা শহরে যাই, যে কোনো একটা ইটি করতে পারবো। তখন ওই মেয়েটা প্ল্যান শিখাই দেয় যে এরকমভাবে ফোন করো, আমার আব্বা টাকা আনবে। পরে যায় সে ধরার পরে ওই ছেলের তো ধুমা মায়ের, আমি মারি নেই, এটা মায়ের দিতে ধুমা মায়ের দেওয়ার পরে মেয়ের ব্যাগে যখন হাত দিছে, মেয়ের ব্যাগে মেয়ের মায়ের সব সৈন্য ওটার ভিতরে। তখন ওই ছেলেটাকে মারা অব দিল। যে ঘটনা কি, সে স্বর্ণমন্যকে এটার ভিতরে, মেয়েটার নাম ছিল স্বর্ণা। আচ্ছা, যে স্বর্ণা তুই স্বর্ণ দিয়ে কী করস? তখন বলছে যে না আব্বু আমি তো এর সাথে বাইকে আইছি, একে আমি বিয়ে করতে চাই। তা বলছিস তুই এ কথা বললি পারতি, তুই তা এ কাম করলি কেন করলি? বললো তুমি ও গরিব দেখে তুমি যদি বিয়ে না দাও, এই জন্য আমি এর সাথে বাইকে আসছি, টাকা পয়সা নিয়ে আমরা ঢাকা যাওয়া ফিলাম। পরে ওই এ কথা বলার পরে ছেলের ওইখানে রাখে মেয়েটাকে নিয়ে আমরা ভ্যানে চলে আসলাম, আমি জাহাজে গেলাম। জাহাজে যাওয়ার পরে ওই তারপরে দোকান গেলে পরে মানে মেয়ের ভাই বহুত কিছু আমার খাওয়াইতো, ওই তাল রস মস, তো ওই জায়গায় তাল গাছ বেশি হয়, তালের রস। মনে করেন যে আমাদের রান্না করতে করতে 15 দিন 20 দিন লেগে যায়। আচ্ছা, এক জায়গায় থাকতে হয়। আচ্ছা, তখন এরকম খাওয়ানো স্টার্ট করলো। তখন আমি বলি না, আজও জানেন না তিনি যে আমি কে, কোথা গেছি, আমার পরিচয় কি। বাড়ি কোনে? ফরিদপুর, ওই রাজবাড়ি ফরিদপুর, বাস এতটুকু, তাছাড়া আর কিছু আমার পর্যন্ত জানে না। তাই ওখান থেকে এই আজও আসতে কালকে 4000 টাকা তিনি পায়। 15 দিন ধরে জাহাজ প্লেস করছি, তাই বাজারে টাকা পয়সা নাই। 4000 টাকার আমি মাল বাকি আনছি। বাকি আনার পরে কাল রাত্রে আমি এই প্রোগ্রাম থেকে কল আসার পরে আমি মাস্টার সাহেব ছুটিতে, তখন আমি সুগানি বললাম আমি তো ঢাকা যাইতে হবে একটু ইমার্জেন্সি। বললাম আমার তো টাকা পয়সা নাই, তুমি যাও, কিন্তু কালকে দিনের ভিতরে আসতে হবে, কালকে আসতে হবে,
রাত্রে এসে পৌঁছাতে হবে। আমি দেখি আমি লোকজনরে বলে গেছি তারা পাকশাক করবে, তাই আমি ওই সেহরির খানা পাকাই, আমি রাত 10টার ভিতরে সেহরি খানা পাকাই 10:30 বাজে আসছি। জি। সেহরি খানা অলরেডি আমি মুরগি টুরগি সব পাকাই রেখেছি। আপনি বাজার করেন, আপনি নিজেও রান্না করেন? জি জি, বাজার টাজার রান্দা টান্দা সব সব আপনার? কিছু। আচ্ছা। পরে ওই জায়ের সাহেব বললাম যে আমার তো 700 টাকা দরকার, বেশি চাইলাম না কারণ বাকি বেশি, টাকা চাইলে এমনি আরও বেশি দেবে, 700 টাকা দরকার। বললো 700 টাকা কি আমি কি দরকার। পরে প্যান্ট শার্ট পরা দেখছে, 700 টাকা তিনি দিয়ে দিয়েছেন। দিয়ে দেওয়ার পরে আমি বাজেট টিকিট কেটে আমার সাহেব যে জাহাজের মালিক, 2টা জাহাজের মালিক, রাইস মিল, পেট্রোল পাম্প, বহুত কিছু আছে তার, তিনি কল দিলাম। সব কারো কাছে নাম্বার নাই জাহাজে, আমার কাছে আছে আর ওই মাস্টারদের কাছে। তাই কল দিলাম, যে বললো যে তিনি আমার বড় ভাই বলে, আমার তেন বয়সে বড়। মানে এই দোকানদার? না না, ওই জাহাজের মালিক সাহেব। আচ্ছা। সাহেব বললো যে কি বড় ভাই কি হয়েছে, কল দিয়েছেন কেন? আপনি করে বলে, বয়সে সিনিয়র। ও, জাহাজের মালিক বলে এটা? জি। কি বড় সমস্যা? আমি কই আমার তো 1000 খানি টাকা দরকার। তা বলছে এখন তো রাত 10:30 বেজেছে, তাহলে কালকে পাঠালে চলবে? আমি বললাম হ্যাঁ চলবে। তিনি আমার টুনে এখন 1500 টাকা পান, এটা জাহাজের কেউ জানে না। আচ্ছা। 2, 4, 5,000 10,000 লাগলো তিনি দেন, আমি আবার এটা তিনের ঘাটে গেলে আলাদা দিয়ে আসি, লোকজনের সামনে না, আলাদাভাবে মালিকরে সাহেবের সাথে। আচ্ছা। পরে তিনি কল দিলাম, বললো তো ঠিক আছে কাল পাঠিয়ে দেবেন। তিনি বললেন আমি ঢাকা আসবো, তাই ঢাকা রওনা দিয়ে আসলাম। আসার পরে কিছুক্ষণ আগে এটা ঢুকছি বাদে কল আসছে বাজারে টাকা নাই। ফলে দোকানদার থেকে ফোন করে বললাম 300 টাকা দেন আর বাজার সদায় যা লাগে দেন, 300 টাকা মাছ টাছ কিনতে হবে। পরে জাহাজের লোকজন যায় আনছে। পরে এই যে আপনার পুরো গ্রামে আমি এখন আসলাম, এই বিল্ডিংয়ের ভিতরে এসে কল দিলাম। পরে ওখান থেকে চলে এলাম। চলে আসার পরে ওই নওপাড়ার কাহিনী ছাইরে গেলাম আবার জাহাজ। জাহাজ ছাইরে আপনার গেলাম হইলো আপনার মোংলা পোর্টের ওই সাইডে আর কি, আপনি আরবাড়িয়া বলে, আরবাড়িয়া থেকে গোম রোড দিলাম। গোম রোড দিয়ে আপনার গেলাম হলো বাঘাবাড়ি। আচ্ছা। বাঘাবাড়ি রোড দিয়ে গেলাম, যাওয়ার পরে হুবাহু কোয়ালিটি, বয়সে আমার না হইলো 20-30 বছর বড় হবে, হুবাহু কোয়ালিটির এক লোক দেখি, আপনার মতো? আমার মতো। তার তিনি দাঁড়িয়ে আছেন, আমি ছোট বয়সে হে বড়। তিনি তাকায় থাকে না আমার ফিলে, আমি তাকায় থাকি তিনের ফিলে। মানে আমিও বুঝতে পারছিস না যে এ কে, তিনিও বুঝতে পারছিস না এ কে। পরে বহুতক্ষণ, প্রায় আধা ঘন্টা তাকায় রয়েছে একদিনে। পরে আমি বললাম যে ভাই আপনার বাড়ি? বললাম আমার বাড়ি তো এই জায়গাতে। আমি বললাম আপনি চেহারা আমার চেহারা এক চেহারা, ঘটনা কি? আমার তো দাড়ি মুছ নাই, আপনি তো দাড়ি মুছ আছে, বয়স বেশি। তখন খুব হইলো, ইয়ার পরে তখন বললো যে না, বললো তোমার নাম কি? আমি বললাম আমার নাম রশিদ। বললো আমার নামও রশিদ, তাহলে আমরা মিতে হই।